কথায় আছে অতিথি দেবো ভব। আমাদের সমাজে অতিথি দেবতার মতোই পূজ্য, কিন্তু সবসময় অতিথি কি সেই মর্যাদা রাখতে সক্ষম হয়? বাকিটা থাকলো আজকের গল্পে। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আমাদের গল্পগুলি কেমন লাগছে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুনে নিন লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প হারাধন। মাথায় বড় বড় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, বহুকাল তাহাতে তৈলস্পর্শ ঘটে নাই। কৃষ্ণবর্ণ কৃশ দেহ, কোটরগত চক্ষু। অত্যন্ত ছিন্ন মলিন বেশি এক প্রৌঢ় ব্যক্তি সিরাজগঞ্জ বাজারে রামলোচন সরকারের চাউলের আড়তে আসিয়া বলিল, বাবু মশাই, আজ সারাদিন আমি কিছু খেতে পাইনি। রামলোচন তহবিল মিলাইবার জন্য সম্মুখে রাশিকৃত টাকা পয়সা, সিকি, দুয়ানি প্রভৃতি লইয়া গনিয়া গনিয়া থাকে থাকে সাজাইয়া রাখিতেছিলেন। ভিখারির প্রতি চোখের কোণে একবার দৃষ্টিমাত্র করিয়া একটা পয়সা তাহার দিকে ঠক করিয়া ফেলিয়া দিলেন। পয়সাটি কুড়াইয়া লোকটা ট্যাঁকে গুজিয়া করুণ স্বরে বলিল, একটা পয়সায় কি হবে বাবু, সারা দিন কিছু খাইনি। এইবার রামলোচন ভালো করিয়া লোকটার মুখের পানে চাহিলেন। চেহারা দেখিয়া তাহার মনে বোধহয় একটু দয়ার সঞ্চার হইল। বলিলেন, ভাত খাবে? লোকটা বলিল, আজ্ঞে, তাই যদি দুটি আজ্ঞে হয়। আচ্ছা, বসো তাহলে। সন্ধেটা দেখিয়েই দোকান বন্ধ করব। বাসায় নিয়ে গিয়ে তোমায় ভাত খাওয়াবো। ওই যে পয়সাটা দিলাম, ময়রার দোকানে গিয়ে কিছু মিষ্টি কিনে ততক্ষণ জল খাওগে। বলিয়া তিনি তহবিল মিলাইতে মন দিলেন। রামলোচন সরকার জাতিতে কায়স্থ, তাহার নিবাস এ স্থানে নহে, তবে এই জেলাতেই বটে। বাজারে এই চাউলের আড়তটি তাহার পৈতৃক আমলের। বাজার হইতে কিছু দূরে নদীর সন্নিকটে দ্বিতল বাসাবাটিখানিও তাহার পিতাই নির্মাণ করিয়াছিলেন। পিতার মৃত্যুর পর রামলোচন ও তাহার কনিষ্ঠ পদ্মলোচন উভয় ভ্রাতায় মিলিয়া কারবার চালাইতেন। পিতার জীবিতকালেই উভয়ের বিবাহ হইয়াছিল। বড় বধূর নাম তারা সুন্দরী, ছোটর নাম রাধারানী। বাড়িতে বিধবা মাতা ছিলেন। তাহার সেবা ও ঘর গৃহস্থালীর কর্মের জন্য উভয় বধূ এককালে এখানকার বাসাবাটিতে আসিয়া থাকিতে পারিতেন না। পালাক্রমে 6 মাস করিয়া একজন বাটিতে থাকিতেন, আর একজন বাসাবাটিতে আসিয়া স্বাধীন গৃহিণীপনার সুখাস্বাদন করিতেন। 5-6 বৎসর এই বন্দোবস্তই চলিয়া আসিতেছিল। একদিন হঠাৎ কলেরা রোগে পদ্মলোচনের মৃত্যু হইল। ইহার পর অধিক দিন জীবিত ছিলেন না। মাস 6 পরেই তাহার পুত্রশোক চিতার আগুনে নির্বাপিত হইল। সেই অবধি তারা সুন্দরী সিরাজগঞ্জের বাসাবাটিতে কায়েম হইলেন। রাধারানী তাহার শ্বশুরের ভিটা আগলাইয়া পড়িয়া রহিলেন। বড় বধূ অবশ্য মাঝে মাঝে গিয়া থাকেন, কিন্তু অধিক দিন থাকিতে পারেন না। বাসাবাটিতে কর্তাকে, অতিথি অভ্যাগতকে ভাত জল দেয় কে? সম্প্রতি দিন 15 হইল ছোট বধূ বাসাবাটিতে আসিয়া রহিয়াছেন, কারণ তারা সুন্দরী এখন সন্তান সম্ভাবিতা। দিনও ঘনাইয়া আসিতেছে।
তহবিল মিলানো শেষ করিয়া টাকাগুলি বাসায় লইয়া যাইবার জন্য খেরুয়ার থলিতে ভরিয়া রাখিয়া সন্ধ্যার প্রাক্কালে রামলোচন থেলো হুঁকা হাতে করিয়া তামাক সেবন করিতেছিলেন। এমন সময় পূর্বকথিত সেই ভিখারি আসিয়া দোকানে প্রবেশ করিল। রামলোচন বলিলেন, কি হে, জল টল কিছু খেলে? আগে হ্যাঁ, 1 পয়সার বাতাসা কিনে জল খেলাম। বেশ, তোমার নাম কি? আমার নাম শ্রী হারাধন দত্ত, কায়স্থ। কায়স্থ? বেশ বেশ, আচ্ছা বসো ওইখানটায়। বলিয়া যে চৌকিখানির এক প্রান্তে তাহার গদি, চক্ষুর ইঙ্গিতে রামলোচন তাহারই অপর প্রান্ত দেখাইয়া দিলেন। হারাধন বসিল। হুঁকায় কয়েক টান দিয়া রামলোচন বলিল, কায়স্থ বটে, তা তোমার অবস্থা এমন হলো কি করে? হারাধন নীরবে আপন ললাটে হস্তার্পণ করিল। রামলোচন বলিল, হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই, অদৃষ্টই হচ্ছে মূলাধার। বাড়ি কোথা তোমার? কোথাও নেই, বাড়িঘর থাকলে কি আর পথে পথে ভিক্ষা করে বেড়াই বাবু? তবু তোমার বাপ পিতামহ কোথায় থাকতেন? কোথায় তুমি জন্মেছিলে? কোথায় ছেলেবেলা কাটিয়েছ? সেসব তো বলতে পারো। হারাধন মাথাটি নাড়িয়া একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, সে মশাই অনেক কথা, বলতে গেলে মহাভারত। রামলোচন ভাবিলেন, পূর্বে বোধহয় ইহার অবস্থা ভালো ছিল, গ্রহ বৈগুণ্য বসে এখন এরূপ দাঁড়াইয়াছে। সে সকল কথা বলিতে বোধহয় লজ্জা ও দুঃখ অনুভব করিতেছে। ভাবিলেন, সকলই অদৃষ্টের খেলা, কখন কার কি অবস্থা দাঁড়ায় কিছুই তো আর বলা যায় না। এ বিষয়ে উহাকে আর জিজ্ঞাসাবাদ করিবার প্রয়োজন নাই। করুণাপূর্ণ নয়নে লোকটির দিকে চাহিয়া বলিলেন, তামাক খাবে? আজ্ঞে দিন, বলিয়া হারাধন হাত বাড়াইল। রামলোচন কলিকাটি খুলিয়া তাহা হাতে দিলেন, হুঁকা দিলেন না, কারণ যদিও এ ব্যক্তি নিজেকে কায়স্থ বলিয়া পরিচয় দিয়াছে, সত্যই কায়স্থ কিনা তাই বা কে জানে। হারাধন কলিকাটি লইয়া তাহা অঙ্গুলি পুটে ধারণ করিয়া হস্ত দ্বারা কৃত্রিম হুঁকা রচনা করিয়া খুব জোরে জোরে 3-4টা দম লাগাইল। তাহার দাপট দেখিয়া রামলোচন সহাস্যে জিজ্ঞাসা করিলেন, বড় তামাক খাওয়ার অভ্যাস আছে নাকি? হারাধন বলিল, মাঝে মাঝে তাও চলে বই কি, বলিয়া কলিকাটি সে রামলোচনকে প্রত্যর্পণ করিল। রামলোচন তখন সেটি নিজের হুঁকায় বসাইয়া 2-1 টান দিয়াই বুঝিতে পারিলেন উহাতে আর কিছুই অবশিষ্ট নাই। তখন সন্ধ্যা হইয়া আসিতেছে। রামলোচন ডাকিলেন, বেজা, পিদীপটা জাল রে। বালকভৃত্য ব্রজনাথ গদির উপর একটি পিতলের রেকাবি বসাইয়া প্রদীপ সহ পিলসুচটি তাহার উপর রাখিয়া প্রদীপ জ্বালাইয়া দিল। রামলোচন তখন হরি বল, হরি দুর্গা দুর্গা, জয় মা অন্নপূর্ণা প্রভৃতি দেবদেবীর নামোচ্চারণ পূর্বক প্রণাম করিলেন। বেজা তারপর প্রদীপটি হাতে করিয়া দোকানের সর্বত্র ঘুরিয়া সন্ধ্যা দেখাইয়া আসিল। দোকানের গোমস্তা এবং ওজনদার উভয় মিলিয়া সকল দ্বার ও জানালাগুলি সাবধানে বন্ধ করিয়া মোটা মোটা হুড়কা তুলিয়া দিল। চাউলের বস্তা প্রভৃতিও যথাস্থানে বিন্যস্ত করিয়া নিজ নিজ পিরিহান ও চাদর প্রভৃতি লইয়া দাঁড়াইল। রামলোচন পূর্বেই প্রস্তুত হইয়া অপেক্ষা করিতেছিলেন।
পকেট হইতে চাবির গোছা বাহির করিয়া গোমস্তার হাতে দিয়া টাকার থলি হাতে লইয়া আড়তের বাহিরে আসিয়া দাঁড়াইলেন। কর্মচারীগণ বাহির দ্বারটি রুদ্ধ করিয়া তাহার নানা স্থানে বড় বড় তালা লাগাইয়া চাবির গুচ্ছ প্রভুকে প্রত্যর্পণ করিল। এসো হে হারাধন বলিয়া রামলোচন অতিথি ও ভৃত্যসহ বাসা অভিমুখে চলিলেন। কর্মচারীরাও তাহাকে প্রণাম করিয়া স্ব স্থানে প্রস্থান করিল। হারাধনকে বাসায় লইয়া গিয়া বাহিরের ঘরের বারান্দায় তাহাকে বসাইয়া রামলোচন বলিলেন, রান্নার তো এখনো দেরি আছে, তুমি এখানে বসো ততক্ষণ, আমি বাড়ির মধ্যে গিয়ে মুখ হাত ধুয়ে কাপড় ছেড়ে আসি। বলিয়াই তিনি আগন্তুকের বস্ত্রের প্রতি দৃষ্টিপাত করিয়া বলিলেন, তুমি কি কাপড় ছাড়বে? একখানা ধুতি টুতি পাঠিয়ে দেব? হারাধন বলিল, হলে তো ভালোই হয়। আচ্ছা বসো বলিয়া রামলোচন অন্তঃপুর মধ্যে প্রবেশ করিলেন। নিজ শয়নঘরের বারান্দায় গিয়া দেখিলেন ভিতরে তাহার স্ত্রী কোলের ছেলেটিকে দুধ খাওয়াইতেছেন। ছোট বউ সেখানে বসিয়াছিলেন। ভাসুরের পদশব্দ পাইয়া অপর দ্বার দিয়া তিনি পলায়ন করিলেন। রামলোচন প্রবেশ করিয়া টাকার থলি এবং আড়তের চাবির গুচ্ছ লোহার সিন্ধুকে বন্ধ করিতে করিতে বলিলেন, ওগো দেখো, একজন ভিখিরি সারাদিন কিচ্ছু খায়নি, তাকে সঙ্গে করে এনেছি, তাকে দুটি ভাত দিতে হবে, আর কিছু জল খাবার, দু এক টুকরো শশা কি পেঁপে, আর কিছু মিষ্টি যদি থাকে। বেজাকে যদি পাঠিয়ে দাও, বাইরের ঘরের বারান্দায় সে বসে আছে। আর দেখো, আমার একখানা ছেঁড়া খোঁড়া ধুতি যদি খুঁজে বের করে দিতে পারো তো ভালো হয়, সে কাপড় ছাড়বে। প্রস্তাবগুলি শুনিয়া তারাসুন্দরী সবিষয়ে স্বামীর মুখের পানে চাহিলেন। বলিলেন, ভিখিরি না কুটুম, এত খাতির যে? রামলোচন হাসিয়া বলিলেন, বড় কুটুম, তোমার ভাই। ওগো, ভিখিরি হলেও সে ছোট লোক নয়, কায়স্থ সন্তান। আমিও যা, সেও তাই। তবে অবস্থার গতিকে সে এখন ভিখিরি, আমি চেলের মহাজন। ও আচ্ছা, তা দিচ্ছি বলিয়া তারাসুন্দরী খোকাকে দুধ খাওয়ানো শেষ করিতে মন দিলেন। রামলোচনও মুখ হাত ধুইবার আয়োজন করিলেন। জলযোগাদি শেষ করিয়া অর্ধ ঘণ্টা পরে তিনি বাহিরের ঘরে গিয়া দেখিলেন হারাধনের আর সে চেহারা নাই। স্নানান্তে ধৌত বস্ত্র পরিধান করিয়া এখন তাহাকে ভদ্রলোকের মতোই দেখাইতেছে। রামলোচন জিজ্ঞাসা করিলেন, কি হে, চান করেছ যে দেখছি? হারাধন বলিল, আজ্ঞে হ্যাঁ, নদীতে গিয়ে চান করে এলাম। খেলে টেলে কিছু? খেলাম বই কি, বড় গিন্নি খানিকটা ফুটি আর গুড় পাঠিয়ে দিয়েছিলেন, তাই খেয়ে এক ঘটি জল খেয়ে প্রাণটা শীতল হল। রামলোচন হাসিয়া বলিলেন, বড় গিন্নি কি মেজগিন্নি তা তুমি জানলে কি করে? তুমি এরই মধ্যে আমার সাংসারিক খবর সব পেয়ে গেছো দেখছি। আগে হ্যাঁ, আপনার বেজা চাকরকে জিজ্ঞেস করেই তো সব কথাই জেনে নিলাম। রামলোচন সেখানে বসিয়া হারাধনের সঙ্গে কথাবার্তা কহিতে লাগিলেন। সন্ধ্যার পর প্রতিদিনই তিনি এই বৈঠকখানায় বসিয়া আহারের পূর্বে দুই এক ছিলিম বড় তামাক সেবন করিয়া ক্ষুধায় শান দিয়ে লন। কেহ সাথী জুটিলে তাহার সঙ্গে বসিয়া, নচেত একাকী। বড় তামাকের প্রসঙ্গ ইতিপূর্বেই হারাধনের সহিত তাহার হইয়া গিয়াছিল, এবার তাহা কার্যে পরিণত হইল।
নেশাটি ক্রমে জমিয়া উঠিতে লাগিল। তখন রামলোচন অত্যন্ত উদার হইয়া পড়িলেন। হারাধনের কষ্টের কথা শুনিয়া তাহার মনটি তৎপ্রতি অত্যন্ত স্নেহসিক্ত হইয়া উঠিল। এমনকি প্রস্তাব করিলেন, হারাধন যতদিন ইচ্ছা এখানে অতিথি স্বরূপ অবস্থান করিতে পারে। রাত্রি ৯টার সময় বেজা আসিয়া সংবাদ দিল, আহার প্রস্তুত। হারাধনকে লইয়া রামলোচন অন্তঃপুরের মধ্যে প্রবেশ করিলেন। তাহার শয়নঘরের বারান্দাতেই আহারের স্থান হইয়াছিল। হারাধন বসিয়া মুক্ত দ্বার পথে ঘরের ভিতরে দৃষ্টি করিয়া বলিল, এই ঘরেই আপনার শয়ন হয় বুঝি? রামলোচন বলিলেন, হ্যাঁ, এই ঘরখানিতেই আমি শুই। এই পাশাপাশি ঘর দুখানি আমার দু ভাইয়ের ছিল আর কি। ভাই তো আমায় দাগা দিয়ে চলেই গেলেন। বলিয়া তামাকের প্রভাবে তাহার পুরাতন ভাতৃশোক নূতন হইয়া উঠিল। ভাত খাইতে খাইতে কোঁচার খুঁটে তিনি চক্ষু মুছিলেন। হ্যাঁ, সবই তো আমি শুনেছি বলিয়া হারাধন ঊর্ধ্ব মুখে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। ছোট বধূ রাধারানী ভাত বাড়িয়া দিয়া গিয়াছিল। এই সময়ে সে ভাসুরের দুধের বাটি লইয়া আসিয়াছিল। ভাসুর ও আগন্তুকের এই কথোপকথন শুনিয়া ঘুমটা ঈষৎ ফাঁক করিয়া আগন্তুকের পানে চাহিল। হারাধনের দৃষ্টিও ঠিক এই সময়েই অবগুণ্ঠনবতীর পানে ফিরিল। উভয়ে চোখাচোখি হইবা মাত্র রাধারানীর দৃষ্টি বোধ ও বিরক্তি জ্ঞাপন করিল। হারাধন তখনই মাথাটি নিচু করিয়া সন্তপ্ত স্বরে বলিল, হরি হে, তোমার ইচ্ছা। রামলোচনের সুনজরে পড়িয়া গিয়া হারাধন পরম আরামে তথায় অধিষ্ঠান করিল। প্রাতে উঠিয়াই বাবুর সঙ্গে নদীতে স্নান করিতে যায়। স্নানান্তে কিঞ্চিৎ জলযোগ করিয়া বাবুর সহিত আড়তে গিয়া বসে। রামলোচন দেখিলেন হিসাবপত্র লিখিতে সে সুদক্ষ। গত বৎসরের শালতামামি হিসাব এখনো করা হয় নাই। সেই হিসাব প্রস্তুত করিবার ভার তিনি হারাধনের প্রতি অর্পণ করিয়া নিজে হুঁকা হাতে করিয়া মনের সুখে ধূমপান করিতে লাগিলেন। এইরূপে ১০-১২ দিন কাটিলে রামলোচনের স্ত্রী তারাসুন্দরী একটি পুত্র প্রসব করিলেন। পূর্বে তাহার ২টি সন্তান জন্মিয়াছিল। সূতিকা গৃহ হইতেই নানা রোগে ভুগিয়া তাহারা জননীর কোল শূন্য করিয়া চলিয়া যায়। তাই রামলোচন এবার বিশেষ সাবধানতা অবলম্বন করিয়াছেন। স্থানীয় হাসপাতালের ডাক্তারবাবু ও পাশ করা ধাত্রী প্রতিদিন আসিয়া সকল বিষয় তদারক করিয়া এবং উপদেশ ও ঔষধের ব্যবস্থা প্রদান করিতেছেন। এই গোলমালে রামলোচন আর নিয়মিতভাবে দোকানে যাইতে পারেন না। মাঝে মাঝে ২-১ ঘণ্টা গিয়া গদিতে বসেন। তারপর হারাধনের প্রতি দোকানের ভার দিয়া চলিয়া আসেন। সন্ধ্যার পূর্বে গিয়া ক্রয় বিক্রয়ের হিসাব পরীক্ষা করেন, তহবিল বুঝিয়া লন। গোপনে কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করিয়াও দেখিয়াছেন। হারাধনের হিসাব কোথাও একটি পয়সারও গড় মিল পান নাই। হারাধনের প্রতি বাবুর এই নির্ভর ও বিশ্বাস দেখিয়া কর্মচারীরা কিন্তু মনে মনে চটিতে লাগিল। চাল নাই, চুলা নাই, কোথাকার কে তার ঠিকানা নাই, তাহার প্রতি এতটা বিশ্বাস স্থাপন করা যে বাবুর পক্ষে নিতান্তই মূঢ়তা হইতেছে, ইহাই তাহারা অন্তরালে বলা বলি করিতে লাগিল। দোকানের গোমস্তা নরহরি সাহা একদিন তাহার মনের এই সন্দেহের কথা বাবুকে বলিয়াছিল, কিন্তু বাবু তাহা হাসিয়া উড়াইয়া দিয়াছিলেন। নরহরি ইহাতে ক্ষুণ্ণ হইয়া সরকার ও ওজনদারদের নিকট বলিয়াছিল,
ভালোর তরেই বলেছিলাম, কিন্তু বাবু শুনলেন না। শুনবেন কেন? কাঙালের কথা বাসি না হলে তো মিষ্টি লাগে না। অশৌচান্তে তারাসুন্দরী আতুর ঘর হইতে বাহির হইয়া নাইয়া ধুইয়া ঘরে উঠিলেন। একদিন তিনি স্বামীকে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, তোমার গেল বছরের শালতামামি হিসেবটা হয়ে গেছে কি? কেন? ছোট বউ বলছিল, দিদি বট ঠাকুরকে জিজ্ঞাসা করো এবছরে কত টাকা মুনাফা হয়েছে। আমার ভাগের অর্ধেক টাকাটা যদি বট ঠাকুর দেন তো তীর্থ ধর্ম করে আসি। শুনিয়া রামলোচন গুম হইয়া রহিলেন। স্বামীকে নীরব দেখিয়া তারাসুন্দরী জিজ্ঞাসা করিলেন, ভাবছ কি? রামলোচন বলিলেন, আমি ভাবছি কি শুনবে? পদ্মলোচন তো আজ 5 বৎসর হলো গিয়েছে। কই, এতকাল তো ছোট বৌমা এই কথা কোনোদিন উত্থাপন করেননি, আজ হঠাৎ এ কথা কেন? বড় বউ বলিলেন, কেউ বোধহয় শলা পরামর্শ দিয়েছে যে আড়তের অর্ধেক মালিক তো তুই, তোর ভাসুরি বা সব একলা খায় কেন? কে ওকে এ বুদ্ধি দিলে সন্ধান নিতে পারো? দেখব চেষ্টা করে। আপাতত ওকে কি বলি তা আমায় বলে দাও। বলো যে হিসেবপত্র এখনো তৈরি হয়নি, আর হিসেবের জন্য আটকাচ্ছেই বাকি। 200 টাকা যদি ওর দরকার হয় তো চেয়ে নেন যেন। ছোট বউ কিন্তু 200 টাকার কথা কানে তুলিলেন না। বলিলেন, না দিদি, 200 টাকায় আমার কিছু হবে না। 5 বছরে লাভ লোকসান মিলিয়ে কিছু না হয়ে থাকে অন্তত 5,000 টাকাও লাভ হয়েছে। আমায় এখন 2,500 টাকা বট ঠাকুর দিন, পরে হিসেবপত্র হলে আমার পাওনার বাকি টাকা দিলেই চলবে। সংসারে এই লইয়া বড়ই একটা অশান্তির সৃষ্টি হইল। পূর্বে উভয় যায় বেশ সম্প্রীতি ছিল, তাহারা পরস্পরের প্রতি প্রিয় সখীর ন্যায় ব্যবহার করিত। এখন উভয়ের মধ্যে কথাবার্তা একরূপ বন্ধ হইয়াছে বলিলেই হয়। ইতিমধ্যে রামলোচন একজন বিশ্বস্ত লোকের কাছে খবর পাইলেন, হারাধন একদিন স্থানীয় কোনো প্রসিদ্ধ উকিলের বাড়িতে গিয়া বসিয়াছিল। সেদিন সন্ধ্যায় বাসায় আসিয়া রামলোচন স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন, ছোট বৌমার সম্বন্ধে তোমার কোনো সন্দেহ হয় কি? তারাসুন্দরী বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন? উকিল বাড়ি যায় কেন হারাধন? তারাসুন্দরী স্বামীর প্রশ্নের ইঙ্গিত বুঝিয়া শিহরিয়া উঠিলেন। বলিলেন, সে কি কথা? ছি ছি, এমন কি কখনো হতে পারে? রামলোচন বলিলেন, হারাধনের কি এমন তালুক মুলুক জোত জমা আছে যার জন্য ওকে উকিল বাড়ি যেতে হয়? আরো দেখো, এতদিন না ততদিন, হারাধন আসার পর থেকেই ছোট বৌমা এই গন্ডগোল শুরু করেছে। আর একটা কথা, আমার যেমন মতিচ্ছন্ন, গেল বছরের শালতামামি হিসেবটা আমি ওই হেরোকেই তৈরি করবার ভার দিয়েছিলাম। গেল বছর লাভ কি হয়েছে? হ্যাঁ, প্রায় 1000 টাকা। সেই ধরেই ছোট বৌমা বোধহয় হিসেব করেছেন। 5 বছরের 5,000 টাকা। দেখো, আমি নিশ্চয় বলছি, হেরোর সঙ্গে ছোট বৌমার কোনো যোগাযোগ আছে। বাড়ি থেকে হতভাগাকে তাড়িয়ে দিই, কি বলো? তা দাও, কিন্তু আমার তো ও কথা বিশ্বাসই হয় না। ছি ছি, এ কি কখনো হতে পারে? 24 ঘন্টা তো দুজনে একসঙ্গে রয়েছি, তার কথায় বার্তায় চালচলনে কই কোনোদিন মনে তো কিছু সন্দেহ হয় না। এ কথা শুনিয়া রামলোচন কিছুক্ষণ স্তব্ধ হইয়া রহিলেন।
পরে বলিলেন, তুমি যাই বলো না কেন বড় বউ, ভিতরে কোনো গোলযোগ আছেই আছে। ছোট বউই বা লাভের অংশ দাবি করে কেন, আর হেরোই বা উকিল বাড়ি যায় কেন? ভারী তো আমার মাসিমার কুটুম, পরমুণ্ডে দুবেলা খাচ্ছেন দাচ্ছেন, ওকে দূর করে, কি বলো? তারাসুন্দরী নীরবে কিছুক্ষণ ভাবিলেন, তারপর বলিলেন, এখন হঠাৎ কিছু না করে দিন কতক চোখ কান খুলে থাকা যাক। যদি সেরকম কোনো বেচাল দেখতে পাই, তখন দুটোকেই বাড়ি থেকে দূর করে দিলেই হবে। রামলোচন পত্নীর এই যুক্তি উপস্থিত ক্ষেত্রে সর্বোত্তম বলিয়া বিবেচনা করিলেন। ছোট বউ ও হারাধন সম্বন্ধে তাহাদের মনে যে কোনো সন্দেহের উদ্রেক হইয়াছে, তাহা কর্তা বা গিন্নি নিজ নিজ কথায় বা ব্যবহারে কিছুমাত্র প্রকাশ না করিয়া দিন কাটাইতে লাগিলেন। একদিন বেলা 10টার সময় রান্নাঘরের বারান্দায় বড় বউ ছেলে কোলে করিয়া বসিয়া আছেন। ছোট বউ কুটনা কুটিতেছেন। এমন সময়, কি গো বড় গিন্নি, কেমন আছো গো বলিয়া একজন বয়স্কা বিধবা উঠানে আসিয়া দাঁড়াইল। এই স্ত্রীলোক দেশে ইহাদের বাড়ির কাছেই বাস করে, ইহাদেরই প্রজা। তারাসুন্দরী বলিলেন, দুলে বউ যে, ভালো আছিস তো দুলে বউ? হ্যাঁ মা, তোমাদের শ্রীচরণ আশীর্বাদে ভালোই আছি বলিয়া নিম্নে দাঁড়াইয়া বারান্দার প্রান্তে মাথা ঠেকাইয়া সে উভয় বধূকে প্রণাম করিয়া বলিল, এই খোকাটি এবার বুঝি হয়েছে? তোমার খোকা হয়েছে তা আমি দেশে থাকতেই শুনেছিলাম। আহা, তা বেশ হয়েছে, বেঁচে থাকুক। বড় বউ বলিলেন, বস দুলে বউ বস। এখানে কোথায় এসেছিলি? কবে এলি? এই পরশুদিন এসেছি মা। আমার জামাই এখন এইখানেই চাকরি করে কিনা, সে এখন আদালতের পেয়াদা হয়েছে। তোমাদের আশীর্বাদে বেশ 2 পয়সা রোজগারি করছে। আমার মেয়েকে নিয়ে এসেছে, এইখানেই বাসা ভাড়া নিয়ে আছে। মেয়েকে অনেকদিন দেখিনি, তাও বটে। তোমার খোকাটি হয়েছে শুনেছিলাম, তাও বটে। তাই মনে করলাম যাই, একবার দেখাশুনো করে আসি। তা বেশ করেছিস। তোর মেয়ে জামাই ভালো আছে তো? হ্যাঁ মা, আর সব ভালো। দুলে বউ বসিয়া বসিয়া গ্রামের নানান সংবাদ বলিতে লাগিল। ঘণ্টাখানেক পরে বলিল, আচ্ছা তাহলে এখন উঠি মা, বেলা হয়ে গেল। সকালেই দেশে যাব মনে করেছি। তারাসুন্দরী কহিলেন, উঠবি কেন দুলে বউ? এতদিন পরে এলি, এইখানেই 2টি খেয়ে যা। নাওয়া হয়েছে? না মা, নাওয়া এখনো হয়নি। তা বেশ, 2টি পেশাদ দিও, খেয়েই যাব। তোমাদের খেয়েই তো মানুষ মা, আজ বলে নয়, 7 পুরুষ। তা একটু তেল দাও, নদীতে যাই। দুলে বউ নদী হইতে স্নান করিয়া যখন ফিরিল, তখন প্রতিদিনের প্রথা মতো রামলোচন হারাধনকে লইয়া ভোজনে বসিয়াছেন। দুলে বউ গোয়াল ঘরের ছায়ায় নারিকেল গাছের আড়ালে বসিয়া হারাধনের প্রতি এক দৃষ্টে চাহিয়া রহিল। পুরুষদের আহার শেষ হইলে দুলে বউকে ভাত দিয়া বড় বউ ও ছোট বউ খাইতে বসিলেন। আহারান্তে ছোট বউ নিজ ঘরে চলিয়া গেলেন। দুলে বউ পুকুর ঘাটে গিয়া আঁচাইয়া আসিয়া নিজ আহার স্থান পরিষ্কার করিল। হাত মুখ ধুইয়া আসিয়া আলগোছে গিন্নির হাত হইতে একটি পান লইয়া মৃদুস্বরে বলিল, গিন্নিমা, একটি কথা আছে, কিছু যদি মনে না করো তো বলি। তারাসুন্দরী জিজ্ঞাসা করিলেন, কি কথা দুলে বউ?
ওই যে মিনসেটা বাবুর সঙ্গে বসে খেলো, ও কে গো? তোমাদের কেউ হয়? না, আমাদের কেউ না, দোকানের মুহুরি। কতদিন নিয়েছে? এই মাসখানেক হবে। কেন দুলে বউ, এ কথা জিজ্ঞাসা করছিস কেন? দুলে বউ এদিক ওদিক চাহিয়া নিম্ন স্বরে কহিল, ও লোক ভালো নয় মা, ওকে তাড়িয়ে দাও। ছোট গিন্নি এখানে আসবার মাসখানেক আগে ও মিনসে আমাদের গাঁয়ে গিয়েছিল। ও কে, কি বৃত্তান্ত কেউ জানে না। যদি মিথ্যে বলি তো আমার জিভ যেন খসে যায় মা। সন্ধ্যের পর তোমাদের বাড়ির বাগানের ধারে, পুকুর ঘাটের পথে, এই রকম সব জায়গায় 2-3 দিন ছোট বউয়ের সঙ্গে ফুসুর ফুসুর করে কথা কইতে ওকে আমি স্বচক্ষে দেখেছি। আমি কেন, আরো কত লোক দেখেছে। এ নিয়ে গায়ে একটু কানাকানিও শুরু হয়েছিল। তারপর মিনসে কোথায় চলে গেল, আর দেখতে পাইনি। আবার এখানে এসেও জুটেছে দেখছি। কার মনে কি আছে তা নারায়ণই জানেন। কিন্তু এসব কি ভালো মা? তোমরা ভদ্দর নোক, গায়ের মাথা, ছি ছি, এ কি কাণ্ড! বলিয়া দুলে বউ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিল। তারা সুন্দরী কাঠের পুতুলের মতো দাঁড়াইয়া রহিলেন। তাহার মুখ দিয়া একটি কথাও বাহির হইল না। তিনি কেবলই ভাবিতে লাগিলেন, তবে তো স্বামী যাহা সন্দেহ করিয়াছেন তাহাই ঠিক, আমার বিশ্বাসই তো ভুল। অপরাহ্নকালে ছোট বউ বলিলেন, দিদি, এখন তুমি অনেকটা সুস্থ হয়ে উঠেছ। বড়ঠাকুর আমার টাকাগুলির ব্যবস্থা করে দিলেই আমি দেশে চলে যেতে পারি। 2,500 টাকা যদি এখন নাও হয়ে ওঠে, আপাতত 2,000 টাকা পেলেও আমার চলবে। পরে তখন হিসেবপত্র দেখে যা হয় তা দেবেন। আজকে বড়ঠাকুরকে তুমি বলো মনে করে দিদি। বড় বউ গম্ভীরভাবে বলিলেন, আচ্ছা, তা বলবো। মনে মনে বলিলেন, তোমায় হাতে নাতে একবার ধরি, দাঁড়াও, ধরে আচ্ছা ঝ্যাঁটাপেটা করি। তারপর বোধহয় তুমি দেশে না গিয়ে কাশী কি বৃন্দাবন যেতেই চাইবে। রাত্রে আহারাদির পর নিজ কক্ষে শয়ন করিয়া তারাসুন্দরী স্বামীকে বলিলেন, ওগো, তুমি যা সন্দেহ করেছিলে তাই ঠিক, আমারই ভুল হয়েছিল। বলিয়া দুলে বউ কর্তৃক প্রদত্ত সংবাদটি তিনি স্বামীর গোচর করিলেন। টাকার জন্য আজ আবার ছোট বউয়ের তাগাদার কথাও বলিলেন। অবশেষে বলিলেন, টাকাটা ফেলেই দাও, দিয়ে পাপ বিদেয় করো, নইলে এখানে বাসায় আমাদের চোখের সামনে কি কাণ্ড হতে কি কাণ্ড হবে, ভাবতেও আমার বুক শুকিয়ে যাচ্ছে। রামলোচন নীরবে ধূম্রপান করিতে লাগিলেন। কোনো মতামত ব্যক্ত না করিয়া অবশেষে শয়ন করিয়া নিদ্রা যাইবার চেষ্টা করিলেন। কিন্তু নিদ্রা তাহার চক্ষুতে আসিল না। ঘণ্টাখানেক এপাশ ওপাশ করিয়া তিনি উঠিলেন, নগ্নপদে বাহিরে গেলেন। আস্তে আস্তে বৈঠকখানা ঘরের বারান্দায় নিম্নে গিয়া দাঁড়াইলেন। এ কয়দিন গভীর রাত্রে প্রায়ই তিনি এইরূপ বাহির হইতেছেন। দেখিতে আসেন হারাধন নিজ স্থানে শয়ন করিয়া আছে কিনা। অন্যান্য দিন বৈঠকখানা ঘর ভিতর হইতে বন্ধ দেখিতে পান। আজ দেখিলেন বাহিরে শিকল চড়ানো। দেখিয়া তাহার সন্দেহ দৃঢ় হইয়া উঠিল। বৈঠকখানার পাশ দিয়া তিনি বাগানে প্রবেশ করিয়া নিজ শয়নকক্ষের পশ্চাতে গিয়া পৌঁছিতেই দেখিতে পাইলেন ছোট বউয়ের ঘরের পশ্চাতের জানালার কাছে এক ব্যক্তি দাঁড়াইয়া ভিতরের মানুষের সঙ্গে চুপি চুপি কি কথাবার্তা কহিতেছে।
সাবধানে আরও একটু অগ্রসর হইতেই দেখিয়া চিনিলেন এ ব্যক্তি হারাধনী বটে। রাগে তাহার ব্রহ্মাণ্ড জ্বলিয়া উঠিল। তিনি যেন পাগলের মতো হইয়া পড়িলেন। তৎক্ষণাৎ বাঘের মতো লম্ফ দিয়া গিয়া সজোরে টুঁটি চাপিয়া ধরিলেন। বলিলেন, পাজি নচ্ছার, এই তোর কাজ? আয় বেটা, তোকে আজ খুন করে এইখানেই পুঁতে দিই। বলিয়া হারাধনকে পাড়িয়া ফেলিলেন। উভয়ে মহা ঝটাপটি আরম্ভ হইল। ব্যাপার দেখিয়া ছোট বউ নক্ষত্র বেগে নিজ কক্ষ হইতে বাহির হইয়া তারাসুন্দরীর শয্যা পার্শ্বে আসিয়া তাহাকে ধাক্কা দিয়া বলিতে লাগিল, দিদি, দিদি ওঠো, সর্বনাশ হল, বড় ঠাকুর খুন করছেন। কি কি বলিয়া তারাসুন্দরী ধর্মর করিয়া উঠিয়া পড়িলেন। ছোট বউ বলিল, দিদি বারণ করো, ও অন্য কেউ নয়, ও আমার দাদা, আমার সহোদর ভাই। আমি টাকা চাইনি দিদি, তোমার পায়ে পড়ি, আমার দাদাকে বাঁচাও। তারাসুন্দরী খোলা জানালার কাছে গিয়া দাঁড়াইলেন। জানালার প্রায় নিচে বাগানে একটা প্রবল মারামারির শব্দ এবং স্বামীর কণ্ঠস্বরে, খুন করব তোকে, এই কথা কয়টি বারবার শুনিলেন। ভয়ে তাহার কণ্ঠ রোধ হইয়া গেল। তিনি ঠকঠক করিয়া কাঁপিতে কাঁপিতে, হ্যাঁ হ্যাঁ বলিয়া বলিয়া সেইখানেই বসিয়া পড়িলেন। বড় বধূর অবস্থা দেখিয়া ছোট বউ নিজেই চিৎকার করিয়া উঠিল, দাদা, দাদা, পরিচয় দাও। কিন্তু এই সময় হারাধন উঠিয়া চৌচা দৌড় দিল এবং রামলোচন তাহার পশ্চাৎ ধাবন করিলেন। সুতরাং ছোট বউয়ের কথাগুলি উভয়ের মধ্যে কাহারও কর্ণগোচর হইল না। হারাধনকে ধরিতে না পারিয়া কিয়ৎক্ষণ পরে রামলোচন যখন ক্ষতবিক্ষত পদে নিজ শয়নকক্ষে প্রবেশ করিলেন, তখন দেখিলেন উভয় বধূই একত্রে মেঝের উপর বসিয়া আছেন। তিনি প্রবেশমাত্র ছোট বউ উঠিয়া অপর দ্বার দিয়া প্রস্থান করিলেন। রামলোচন বলিয়া উঠিলেন, হেরো বেটাকে তো ধরতে পারলাম না, পালিয়ে গেল। ডাকো তোমার ওই ছোট বউকে, নাক কান কেটে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। বড় বউ বলিলেন, চুপ চুপ, অমন কথা মুখে এনো না। রামলোচন স্ত্রীর কথায় অত্যন্ত বিস্মিত হইয়া বলিলেন, কেন, ও কথা বলছো কেন? বড় বউ বলিলেন, ওগো, মস্ত একটা ভুল হয়েছে। ওই হারাধন আর কেউ নয়, ছোট বউয়ের দাদা। রামলোচন বলিয়া উঠিলেন, সে কি? ওর এক দাদা ছিল, সে পাবনার বাজারে এক রাত্রে একটা খারাপ স্ত্রীলোককে খুন করে ফেরার হয়েছিল, শোনোনি? ওই সেই দাদা। হারাধন তো নয়, ওর আসল নাম হীরালাল। রামলোচন বলিলেন, বলো কি, ও ছোট বউয়ের ভাই? তা সে হলো ফেরারি আসামি, এখানে কি করতে এসেছিল শুনি? বোনের কাছ থেকে কিছু টাকা সংগ্রহ করতে। রামলোচন মেঝের উপর বসিয়া পড়িয়া খাটের পায়ায় ঠেস দিয়া বলিলেন, জল দাও। তারাসুন্দরী উঠিয়া এক গিলাস জল আনিয়া দিলেন। সমস্ত জলটুকু ঢকঢক করিয়া পান করিয়া ফেলিয়া গেলাস নামাইয়া রাখিয়া রামলোচন বলিলেন, কিন্তু কথাটা কি সত্যি, না বাজে স্ত্রীলোকের উপস্থিত বুদ্ধি? ইহারা জানিতেন না ছোট বউ দ্বারের বাহিরে দাঁড়াইয়া ইহাদের কথোপকথন শুনিতেছিল। সে তখনই দুমদুম করিয়া পা ফেলিয়া নিজ কক্ষে গিয়া বাক্স খুলিয়া তাহা হইতে কতগুলা কাগজ বাহির করিয়া লইল। বড় বউয়ের ঘরে প্রবেশ করিয়া তাহার কোলের উপর কাগজগুলো ফেলিয়া দিয়া মৃদুস্বরে বলিল,
বট ঠাকুরকে এগুলি পড়ে দেখতে বলো দিদি। লণ্ঠনের আলো বাড়াইয়া দিয়া রামলোচন কাগজগুলি পড়িতে লাগিলেন। এগুলি এই বাসাতে থাকাকালীন হারাধন লিখিয়াছে। ভগিনীর নিকট টাকার তাগাদা, ভাসুরের নিকট 5 বৎসরের মুনাফার অংশ হিসেবে অন্তত 2500 টাকার দাবি করার জন্য উপদেশ, উকিলের পরামর্শর কথা। অবশেষে একখানি পত্রে অন্ততপক্ষে আপাতত 2000 টাকার জন্য পীড়াপিড়ি। স্পষ্টই বুঝা গেল হারাধন এই পত্রগুলি রাত্রে পশ্চাতের জানালা দিয়াই হোক অথবা অপর কোনো সুযোগেই হোক তাহার ভগিনীর হাতে তুলিয়া দিয়াছিল। পত্রগুলি পড়িয়া রামলোচন বলিয়া উঠিলেন, জয় ভগবান, জাতকুল রক্ষা করলে বাবা। বলিয়া পত্রগুলির মর্ম স্ত্রীকে জানাইলেন। অতঃপর রামলোচন বিধবা ভাতৃজায়াকে ব্যবসায়ে তাহার লাভের অংশস্বরূপ 30 টাকা মাসোহারা বন্দোবস্ত করিয়া দিয়া তাহাকে দেশে পাঠাইয়া দিয়াছেন। আপনারা শুনছিলেন লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কলমে গল্প হারাধন। পরবর্তী গল্পের জন্য শুনতে থাকুন গল্প একান্তে।